বন্ধুরা, সন্ধ্যার ঠিক ৫টায় দিল্লি এয়ারপোর্টের অস্থির ভিড় যেন এক উন্মাদনার চূড়ান্ত রূপ ধারণ করেছিল। চারপাশে যাত্রীদের দৌড়াদৌড়ি, ঘোষণার উচ্চ আওয়াজ আর উড়োজাহাজের গর্জন মিলে একটা তীব্র উত্তেজনা তৈরি হয়ে উঠেছিল। কিন্তু সেই বিশাল জনসমুদ্রের মধ্যেও একটি দম্পতি সবার থেকে একেবারে আলাদা হয়ে উঠছিল। তাদের চোখে মুখে অপার শান্তি, চলনে অসাধারণ ধীরতা এবং পোশাকে অপরিসীম সরলতা। যে কেউ তাদের দেখে মনে করত যে তারা হয়তো এই জায়গার সাথে একেবারেই মানানসই নয়, কিন্তু কেউই জানত না যে তাদের এই নিরহংকারী চেহারার আড়ালে লুকিয়ে রয়েছে এমন এক অবিশ্বাস্য সত্য যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে সবাইকে চমকে দেবে, তাদের ধারণাকে পুরোপুরি উল্টে দেবে এবং জীবন সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেবে। দুজনে বিজনেস ক্লাসের প্রবেশদ্বারের সামনে পৌঁছনোর সাথে সাথেই নিহারিকা আচমকা থেমে গেল। সে একটু এদিক ওদিক তাকাল, তারপর ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল, আদিত্য, একটা কথা পরিষ্কার করে বলো, এই টিকিটটা সত্যি তুমিই কেটেছ তো? দেখো, এমন যেন না হয় যে ওখানে গিয়ে কোনো তামাশা হয়ে যায়। আমাকে কারোর সামনে লজ্জিত হতে হবে না। তার গলায় হালকা ভয় ছিল, তবে তার চেয়ে বেশি ছিল নিজের ইমেজ নিয়ে এক ধরনের আধিক্যতা ও দুশ্চিন্তা। আদিত্য তার দিকে তাকাল, তার চোখে লুকিয়ে থাকা সন্দেহ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার মুখে সেই শান্ত হাসিটাই ছিল। হ্যাঁ, কোম্পানি দিয়েছে। এবার কাজ ভালো হয়েছিল, তাই ফ্যামিলি ট্রাভেলের সুযোগ পেয়েছি। তার উত্তর সোজাসাপটা ছিল, কিন্তু নিহারিকা পুরোপুরি সন্তুষ্ট ছিল না। সে এমনভাবে মুখ বাঁকাল যেন এখনও তার বিশ্বাস হচ্ছে না। শুধু দেখে নিও আদিত্য, আমি কোনো সিন চাই না। তবুও সে নিজেকে সামলে নিল এবং দুজনেই এগিয়ে গেল। কিছুক্ষণ পরেই তারা নিজেদের সিটে বসেছিল। চারদিকে লাক্সারি, নীরবতা এবং এক আলাদা ক্লাসের পরিবেশ। নিহারিকার জন্য এসব নতুন ছিল এবং কিছুটা অস্বস্তিকরও। অন্যদিকে আদিত্য একেবারেই সহজ ছিল, যেন এসব তার জন্য রোজকার ব্যাপার। নিহারিকা কখনো এদিকে দেখছিল, কখনো ওদিকে, আর তারপর বারবার আদিত্যকে দেখছিল, যেন তার মনে ওই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সত্যিই কি এসব আমাদের জন্য? কিন্তু সে আরও কিছু জিজ্ঞেস করার আগেই ঠিক সেই সময় বিজনেস ক্লাসের সেই শান্ত পরিবেশে এক তীব্র আত্মবিশ্বাসে ভরা এন্ট্রি হল শ্রেয়া। শ্রেয়া এমন একটি নাম যা নিজের সাথে শুধু রূপই নয়, বরং অহংকারও নিয়ে চলত। দামি পোশাক, হাতে ব্র্যান্ডেড ব্যাগ এবং মুখে সেই অভিব্যক্তি যা সবাইকে নিজের স্তরের চেয়ে নিচু ভাবার অভ্যেস থেকে তৈরি হয়। তার সাথে তার দুজন বন্ধুও ছিল, যারা তার প্রতিটি কথায় সম্মতি জানানোর জন্যই যেন সাথে চলত। শ্রেয়ার নজর যেমনই আদিত্য এবং নিহারিকার উপর পড়ল, তার মুখে এক হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি সম্মানের নয়, বরং তিরস্কারের ছিল। সে এক মুহূর্তের জন্য তাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, আর তারপর কোনো দ্বিধা ছাড়াই তাদের সিটের কাছে এসে দাঁড়াল। এক্সকিউজ মি? তার গলায় কোনো নম্রতা ছিল না, বরং প্রশ্নের সাথে অভিযোগ লুকিয়েছিল। তোমরা এখানে কি করছো? নিহারিকা একদম চমকে গেল, যেন কেউ হঠাৎ তাকে সবার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তার বুক ধড়ফড় করতে লাগল এবং সে কিছু বলার আগেই আদিত্য শান্ত স্বরে উত্তর দিল, আমাদের সিট। শ্রেয়া ভ্রু কুঁচকাল, তারপর হালকা হাসল, আর সেই হাসি নিহারিকার আত্মসম্মানে গিয়ে লাগল। এটা বিজনেস ক্লাস। সে ধীরে ধীরে শব্দগুলোকে টেনে টেনে বলল, তোমাদের ইকোনমি ক্লাস ওদিকে। আশেপাশে বসা কয়েকজন মানুষ এবার তাদের দিকে তাকাতে লাগল, আর নিহারিকার মুখ লজ্জায় নিচু হয়ে গেল, যেন সে সত্যিই ভুল জায়গায় চলে এসেছে। কিন্তু আদিত্য এখনও শান্ত ছিল। সে কোনো বিরক্তি ছাড়াই বলল, আমাদের কাছেও বিজনেস ক্লাসের টিকিট আছে। শ্রেয়ার হাসি এবার আরও তীব্র হল, যেন এই উত্তর তার কাছে কোনো মজার চেয়ে কম মনে হয়নি। সে তার বন্ধুদের দিকে তাকালো এবং তারপর বলল, সত্যি তোমাদের মতো মানুষ বিজনেস ক্লাসে? তার গলায় এবার খোলাখুলি অপমান ছিল। মনে হচ্ছে কারোর টিকিট তুলে এনেছ। সে খোঁটা দিল। নিহারিকার চোখ জলে ভরে আসতে লাগল, কিন্তু সে কিছুই বলতে পারল না। তার কাছে এটা শুধু একটা তর্ক ছিল না, বরং তার অস্তিত্বের ওপর প্রশ্ন ছিল। শ্রেয়ার সাথে সাথেই হাত তুলে এয়ার হোস্টেসকে ডাকল। কিছু মুহূর্তের মধ্যেই এয়ার হোস্টেস সেখানে চলে এলো। ম্যাডাম, কিভাবে সাহায্য করতে পারি? সে বিনয়ের সাথে জিজ্ঞেস করল। শ্রেয়া একটুও সময় নষ্ট না করে বলল, আপনারা চেক করেন আদৌ কিনা, যে কেউ এসে বিজনেস ক্লাসে বসে পড়ে নাকি? এয়ার হোস্টেস পরিস্থিতি বুঝতে পেরে আদিত্যের দিকে তাকাল
এবং নম্রভাবে বলল, স্যার, আমি কি আপনার টিকিটটা দেখতে পারি? আদিত্য কোনো তাড়াহুড়ো ছাড়াই তার টিকিটটা এগিয়ে দিল। তার মুখে সেই একই রকম শান্তি বিরাজ করছিল, যেন সে আগে থেকেই জানত যে সামনে কি হতে চলেছে। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থমকে গেল। এয়ার হোস্টেস টিকিট দেখল, তারপর হাসল এবং শ্রেয়ার দিকে ঘুরে বলল, ম্যাডাম, টিকিট একদম সঠিক। এরা দুজনেই বিজনেস ক্লাসের যাত্রী। শ্রেয়ার মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, যেন তার কাছে প্রতিক্রিয়া জানানোর মতো কোনো শব্দই নেই। কিন্তু তার অহংকার এখনও হার মানতে প্রস্তুত ছিল না। একবার নামটাও চেক করুন, সে বিরক্ত হয়ে বলল। কোথাও থেকে চুরি করেনি তো? এয়ার হোস্টেস আবার পরীক্ষা করল এবং শান্ত স্বরে বলল, ম্যাডাম, টিকিট ওনাদের নামেই আছে। এবার চারদিকে হালকা ফিসফিসি শুরু হয়ে গেল। শ্রেয়া চুপ হয়ে গেল, কিন্তু তার চোখে রাগ তখনও জ্বলছিল। সে ফিরে গিয়ে নিজের সিটে বসে পড়ল, কিন্তু তার নজর বারবার আদিত্যের ওপর আটকে যাচ্ছিল, যেন সে এখনও বিষয়টা মেনে নিতে পারছে না। ওদিকে নিহারিকার মন আরও বিভ্রান্ত হয়ে পড়েছিল। সে আস্তে করে বলল, তুমি সত্যিই এই টিকিট কেটেছ তো? আদিত্য তার দিকে তাকালো আর খুব শান্ত স্বরে বলল, সবকিছুর উত্তর সঠিক সময় পেয়ে যাবে। নিহারিকা কিছুটা বুঝল, কিছুটা বুঝল না। অন্যদিকে আদিত্য জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার চোখে এখন শুধু মেঘ ছিল না। সে এমন এক ঝড়ের অপেক্ষা করছিল যা খুব শীঘ্রই সবকিছু বদলে দিতে চলেছে। ফ্লাইট ধীরে ধীরে রানওয়ে ধরে এগোতে লাগল, আর তার সাথেই এমন এক গল্প উড়াল দিল যেখানে সরলতার পিছনে লুকিয়ে থাকা সত্যি, সম্পর্কের আসল রূপ এবং মানুষের চিন্তাভাবনার আয়না সামনে আসতে চলেছিল। আর এটা তো শুধু শুরু ছিল। ফ্লাইট এবার আকাশে নিজের উচ্চতা ধরে নিয়েছিল এবং নিচে ছড়িয়ে থাকা শহরের আলো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল। কিন্তু নিহারিকার মনে জাগা প্রশ্নগুলো আরও স্পষ্ট হয়ে উঠছিল, যেন প্রতিটা মুহূর্ত পেরোনোর সাথে সাথে তার সন্দেহ আরও গভীর হচ্ছে। আর সে বারবার আদিত্যের দিকে তাকিয়ে এটাই বোঝার চেষ্টা করছিল যে এই সাধারণ দেখতে মানুষটার ভেতরে এমন কি আছে যা সে বুঝতে পারছে না। আদিত্য জানালার বাইরে মেঘ দেখছিল, কিন্তু তার নজর শুধু বাইরের দিকে ছিল না। সে কোথাও নিজের অতীতে হারিয়ে যাচ্ছিল, যেন এই সফর তাকে সেই দিনগুলোর দিকে টেনে নিয়ে যাচ্ছিল যখন সে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছিল, নিজের আসল পরিচয় লুকিয়ে এক সাধারণ জীবনযাপন করার সিদ্ধান্ত। এবং তার সাথেই গল্প ধীরে ধীরে পেছনের দিকে মোড় নেয়, সেই দিনগুলোর দিকে যখন নিহারিকার দুনিয়া একেবারেই আলাদা ছিল এবং তার চিন্তাভাবনাও। মুম্বাইয়ের এক শান্ত এলাকার একটি বাড়িতে নিহারিকা তার বাবার সাথে থাকত, যেখানে সবকিছুই ছিল গোছানো। কিন্তু তার স্বপ্ন সবসময় তার চেয়ে বড় ছিল, এবং সে সবসময় এমন একটা জীবন চাইত যেখানে তাকে কারো সামনে মাথা নত করতে না হয়, বরং মানুষ তার কথা মেনে চলবে, তার ইচ্ছাকে অগ্রাধিকার দেবে এবং তার কথা মতোই চলবে। একদিন সন্ধ্যায় তার বাবা রাজেশ সাক্সেনা তাকে নিজের কাছে বসিয়ে খুব সাধারণ কিন্তু গম্ভীর সুরে বললেন যে তিনি তার জন্য একটি বিয়ের সম্বন্ধ দেখেছেন এবং ছেলেটি খুব সোজাসাপটা, একটি কোম্পানিতে ক্লার্কের চাকরি করে, পরিশ্রমী এবং নিজের কাজে সৎ, আর তার মতে এই গুণগুলোই একজন ভালো স্বামীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। নিহারিকা এই কথা শুনে তার মুখে হালকা হতাশার ছাপ পড়ল, কারণ তার মনে সবসময় এক অন্যরকম জীবনের স্বপ্ন ছিল। কিন্তু পরমুহূর্তেই সে ভাবল যে একজন সাধারণ ও সোজা ছেলেই তার জন্য সঠিক হবে, কারণ এমন একজন মানুষকে সে সহজেই নিজের কথায় চালাতে পারবে, নিজের মতো করে গড়ে নিতে পারবে, তাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং নিজের শর্তে জীবনযাপন করতে পারবে। আর এটাই ভেবে সে বেশি প্রশ্ন না করেই এই সম্পর্কের জন্য হ্যাঁ করে দিয়েছিল। কিছুদিন পরেই আদিত্য মালহোত্রা প্রথমবার নিহারিকার বাড়িতে এলো, সাধারণ পোশাক, শান্ত স্বভাব এবং অবনত দৃষ্টি নিয়ে, যেন নিজেকে জাহির করার কোনো আগ্রহই তার নেই। এবং তাকে দেখে নিহারিকার মনে সেই ধারণাই আরও মজবুত হল যে এই ব্যক্তি পুরোপুরি তার নিয়ন্ত্রণে থাকবে। তাদের প্রথম কথোপকথন খুব সাধারণ ছিল, কিছু আনুষ্ঠানিক প্রশ্ন, কিছু ছোট ছোট উত্তর, কিন্তু সেই কথাতেও আদিত্যের সরলতা এবং গাম্ভীর্য স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্যদিকে নিহারিকার মনে শুধু একটাই চিন্তা ছিল যে এই সম্পর্ক তার জন্য সহজ হবে, কিন্তু সেই সরলতার পেছনে যে সত্যি লুকিয়েছিল তা কেউ জানত না। কারণ আদিত্য শুধু একজন ক্লার্ক ছিল না, বরং এমন একটি নাম ছিল যা বড় বড় শিল্পপতিদের মধ্যে সম্মানের সাথে নেওয়া হতো। তার কোম্পানি বহু দেশে ছড়িয়েছিল এবং সে নিজে সেই গুটি কয়েক মানুষদের মধ্যে একজন ছিল যাদের সিদ্ধান্ত
বাজারের দিক বদলে দিতে পারত। কিন্তু সে এসব কিছু লুকিয়ে রেখেছিল, কারণ সে জানতে চেয়েছিল যে কেউ কি তাকে তার আসল রূপে মেনে নিতে পারে কিনা, তার নাম এবং টাকা ছাড়া। বিয়ে খুব সাদামাটাভাবেই হল, কোনো বড়সড় আড়ম্বর ছাড়া, এবং এই সরলতার সাথেই তাদের নতুন জীবন শুরু হল। কিন্তু শুরু থেকেই এই সম্পর্কে একটি ভারসাম্যহীনতা ছিল, যা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। নিহারিকা বিয়ের পর থেকেই আদিত্যকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখতে শুরু করল, এবং সেই দৃষ্টিকোণ থেকেই তার সাথে ব্যবহারও করতে লাগল। তার প্রতিটি কাজে খুঁত ধরা, তার বেতন নিয়ে খোটা দেওয়া, তার পোশাক এবং তার চিন্তাভাবনার মজা ওড়ানো, এসব তার অভ্যাসের অংশ হয়ে গেল। সে প্রায়ই বলতো, তোমার একটু স্মার্ট হওয়া উচিত, দুনিয়া এভাবে চলে না। আর কখনো কখনো তো সরাসরি এটাও বলে দিত যে তোমার চিন্তাভাবনা খুব ছোট। অথচ সে জানত না যে যার সামনে সে এসব বলছে তার চিন্তাভাবনা এবং যোগ্যতা সেই সীমার চেয়েও অনেক এগিয়ে, যা সে বুঝতেই পারবে না। আদিত্য প্রতিবার তার কথাগুলো চুপচাপ শুনত, কোনো প্রতিক্রিয়া ছাড়াই, যেন এই শব্দগুলো তার কোনো পাত্তাই পায় না। কিন্তু আসলে সে প্রতিটি কথা অনুভব করত, প্রতিটি খোঁটা নিজের ভেতরে কোথাও জমিয়ে রাখত। আর তবুও সে কখনো নিজের সত্যিটা সামনে আনেনি, কারণ সে তখনও সেই একটা আশাই আঁকড়ে ধরেছিল যে হয়তো একদিন নিহারিকা তাকে বুঝতে পারবে। আর এসব ভাবতে ভাবতেই সে আবার বর্তমানে ফিরে এলো, যেখানে ফ্লাইট তার সফরের মাঝপথে ছিল, এবং তার পাশে বসা নিহারিকা এখনও সেই একই সন্দেহ এবং অস্বস্তির সাথে বসেছিল। সে আস্তে করে আবার জিজ্ঞেস করল, তুমি এত শান্ত কিভাবে থাকতে পারো? কেউ তোমাকে এত কথা বলে দেয় আর তোমার কিছু যায় আসে না? আদিত্য তার দিকে তাকাল এবং খুব ধীর গলায় বলল, যায় আসে, কিন্তু সব কথার জবাব দেওয়া জরুরি হয় না। নিহারিকা তার এই উত্তর বুঝতে পারল না, কিন্তু তার ভেতরে হালকা কিছু বদলাতে শুরু করেছিল, যেন সে প্রথমবার তাকে বোঝার চেষ্টা করছে। ওদিকে শ্রেয়া নিজের সিটে বসেছিল, কিন্তু এখন তার মুখে আগের মতো আত্মবিশ্বাস ছিল না। সে বারবার আদিত্যের দিকে তাকাচ্ছিল এবং তার মনে একটা প্রশ্ন বারবার জাগছিল, এই লোকটা আসলে কে? কিন্তু তার অহংকার তাকে এটা মানতে দিচ্ছিল না যে সে ভুল করেছে। ফ্লাইটে ধীরে ধীরে নীরবতা নেমে এলো। লোকেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তিনজনের মনে আলাদা আলাদা আবেগ কাজ করছিল। কারোর মনে অহংকার, কারোর মনে সন্দেহ, আর কারোর ভেতরে এক গভীর নীরবতা, যা এখন ভাঙার পথে ছিল। আর যেমন যেমন ফ্লাইট তার গন্তব্যের কাছাকাছি পৌঁছচ্ছিল, তেমনি এই গল্প সেই মোড়ের দিকে এগোচ্ছিল, যেখানে সত্যি শুধু সামনেই আসবে না, বরং অনেক সম্পর্ক এবং চিন্তাভাবনাকে চিরকালের জন্য বদলে দেবে। কারণ কিছু সত্যি এমন হয় যা লুকিয়ে থাকলেই ভালো মনে হয়, কিন্তু যখন সামনে আসে তখন জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে যায়। ফ্লাইট ধীরে ধীরে মুম্বাইয়ের মাটিতে নেমে পড়েছিল, কিন্তু এই সফরের প্রভাব তখনও তিনজনের ভেতরে রয়ে গেছিল। কারোর ভেতরে অহংকার, কারোর ভেতরে সন্দেহ, আর কারোর ভেতরে এক গভীর নীরবতা, যা এখন ভাঙার পথে ছিল। বিমান থামতেই এবং লোকেরা নিজেদের সিট থেকে উঠতে শুরু করতেই পরিবেশ স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু অলক্ষ্যেই অনেক কিছু বদলে গিয়েছিল। শ্রেয়া নিজের সিট বেল্ট খুলল এবং আরও একবার সেই পুরনো ঢঙে দাঁড়িয়ে পড়ল, যেন কিছুই হয়নি। আর যখন সে এগিয়ে গিয়ে আদিত্য এবং নিহারিকার কাছে পৌঁছাল, তখন তার মুখে আবার সেই তিরস্কারে ভরা হাসি ফিরে এলো। সে হালকা ঝুঁকে বলল, তো এখন কি প্ল্যান, অটো নেবে না রিক্সা? আর তার বন্ধুদের হাসি আরও একবার বাতাসে প্রতিধ্বনিত হল, যাতে নিহারিকার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। কিন্তু এবার আদিত্য কোনো রাগ ছাড়াই খুব শান্ত গলায় বলল, যাই পাবো তাতেই চলে যাব। আর তার এই সাধারণত্ব শ্রেয়ার কাছে আরও বেশি বিঁধল, কারণ সে আশা করেছিল যে সামনের জন প্রতিক্রিয়া জানাবে, কিন্তু এখানে তো যেন প্রতিটা শব্দ দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। এয়ারপোর্টের বাইরে শ্রেয়ার লাক্সারি গাড়ি তার অপেক্ষা করছিল। সে সেই আত্মবিশ্বাসের সাথেই তাতে বসে চলে গেল, যেন সে কোনো বড় জয় হাসিল করে নিয়েছে। অথচ তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে যে মানুষটিকে সে তার যোগ্যতার প্রমাণ দেওয়ার চেষ্টা করছিল, তারই কোম্পানির একটি ছোট্ট অংশের ওপর তার পুরো পরিবার নির্ভরশীল ছিল। এদিকে আদিত্য এবং নিহারিকা একটি সাধারণ ট্যাক্সি নিল এবং বাড়ির দিকে রওনা হল।
কিন্তু এবার রাস্তা আগের চেয়ে বেশি লম্বা মনে হচ্ছিল, কারণ দুজনের মাঝের নীরবতা এখন শব্দের চেয়েও ভারী হয়ে উঠেছিল। আর তারা বাড়ি পৌঁছতেই নিহারিকার ভেতরে জমে থাকা রাগ হঠাৎ করে বেরিয়ে এলো। সে একটানা বলে গেল, আজ যা হলো তার সব তোমার কারণে হয়েছে। তুমি যদি এসব লোক দেখানো কাজ না করতে, তাহলে আমাকে কারোর সামনে লজ্জিত হতে হতো না। আর তার শব্দগুলো ক্রমাগত তীক্ষ্ণ হতে থাকল। তোমার কি ধারণাও আছে লোকে কি ভাববে? পরের বার থেকে আমরা ইকোনমি ক্লাসেই যাব, ওটাই আমাদের যোগ্যতা। আর এই কথা বলে সে যেন শুধু একটাই কথা বলল না, বরং পুরো সম্পর্কটাকে একটা সীমায় বেঁধে দিল। আদিত্য শুধু দাঁড়িয়ে থাকল। সে একবারও তাকে আটকাল না, কোনো সাফাই দিল না, কারণ হয়তো এখন তার কাছেও আর কোনো শব্দ বেঁচে ছিল না। আর যখন নিহারিকা শেষ কথাটা বলল, আর এরপর থেকে আমার তোমার সাথে কোথাও যেতেও লজ্জা করে, তখন এটা শুধু একটা বাক্য ছিল না, বরং সেটা সেই রেখা ছিল যেখানে একজন মানুষের সহনশীলতা শেষ হতে শুরু করে। আদিত্য কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ হলো, আর তার সাথেই তার সেই নীরবতাও, যা এতক্ষণ সব কিছু সহ্য করছিল। ঘরের ভেতর সে ধীরে ধীরে চেয়ারে বসল। কিছুক্ষণ সে চোখ বন্ধ রাখল, যেন সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু তারপর একে একে সমস্ত দৃশ্য তার চোখের সামনে ভাসতে শুরু করল। ফ্লাইটে হওয়া অপমান, মানুষের দৃষ্টি, শ্রেয়ার খোঁটা, আর সবচেয়ে বেশি নিজেরই স্ত্রীর কথা, যা তার হৃদয়ের সবচেয়ে গভীরে গিয়ে বিঁধেছিল। সে আস্তে করে নিজেকেই জিজ্ঞেস করল, আর কতদিন? আর এই প্রশ্ন তার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকল। সে উঠে জানালার কাছে গেল এবং বাইরের অন্ধকারের দিকে তাকাতে লাগল। কিন্তু বাইরে সে কিছুই দেখতে পাচ্ছিল না, কারণ তার ভেতরেই অনেক কিছু চলছিল। সে একটা দীর্ঘশ্বাস নিল এবং মনে মনে বলল, আমি ভেবেছিলাম যে সরলতায় সত্যিকারের সম্পর্ক পাওয়া যাবে, কিন্তু এখানে তো মানুষ শুধু লোক দেখানো জিনিসটাই বোঝে। আর ঠিক সেই মুহূর্তে তার চোখে এক নতুন ভাব ফুটে উঠল। যন্ত্রণা ধীরে ধীরে সিদ্ধান্তে বদলাতে শুরু করল। সে নিজের হাতের মুঠো শক্ত করল এবং খুব ধীর কিন্তু দৃঢ় স্বরে বলল, এবার সময় এসে গেছে নিজের সত্যিটা সবাইকে বলার। আর এটাই সেই মুহূর্ত ছিল যখন একজন সাধারণ দেখতে মানুষ পুনরায় নিজের আসল পরিচয়ের দিকে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। পরের দিন সকালে পরিবেশ আগের চেয়েও বেশি ঠান্ডা ছিল। নিহারিকা কিছু না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল, যেন সে এখন আদিত্যের সাথে কোনো সম্পর্কই দেখাতে চায় না। অন্যদিকে আদিত্য কিছুক্ষণ পর শান্ত মুখে অফিসে পৌঁছাল, কিন্তু আজ তার হাঁটায় এক আলাদা আত্মবিশ্বাস ছিল, যেন সে এখন অন্য কোনো দিকে এগোচ্ছে। সে সরাসরি তার কেবিনে গেল এবং চেয়ারে বসেই কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে বসে থাকল, যেন সে নিজের ভেতরে চলতে থাকা সমস্ত জটিলতাকে এক জায়গায় গুছিয়ে নিচ্ছে। আর তারপর সে ধীরে ধীরে ফোনটা তুলল। তার গলার স্বর আর আগের মতো ছিল না, এবার তাতে আদেশের সুর ছিল। হ্যালো, হেড অফিসে কথা বলিয়ে দাও। আর কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর এলো, জি স্যার। আর এই স্যার শব্দটি তার আসল অস্তিত্বের এক ঝলক ছিল, যা এখনও দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আদিত্য কোনো সময় নষ্ট না করে বলল, আজই একটা এমার্জেন্সি মিটিং রাখো, সব শেয়ার হোল্ডারদের ডাকা হোক। অপর প্রান্ত থেকে সাথে সাথেই উত্তর এলো, জি স্যার, কোন বিষয়? আর আদিত্য হালকা হাসির সাথে বলল, কোম্পানির নতুন প্রজেক্ট এবং আগামী দিনের রূপরেখা নিয়ে কথা হবে। তারপর সে এক মুহূর্ত থেমে যোগ করল, আর মিটিংয়ের পর একটা গ্র্যান্ড পার্টিরও আয়োজন করো, সবকিছু পারফেক্ট হওয়া চাই। ওদিক থেকে সাথে সাথেই উত্তর এলো, ইয়েস স্যার। ফোন কেটে গেল এবং তার সাথেই একটি সিদ্ধান্তও পাকা হয়ে গেল। আদিত্য চেয়ারে হেলান দিল এবং তার চোখে এখন আর কোনো সন্দেহ ছিল না, কারণ এখন সে জেনে গেছে যে কখন চুপ থাকতে হবে আর কখন নিজের পরিচয় সামনে আনতে হবে। ওদিকে অফিসের অন্য অংশে নিহারিকা নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু তার একটুও ধারণা ছিল না যে কয়েক ঘন্টার মধ্যেই তার পুরো দুনিয়া বদলে যেতে চলেছে। আর এই শহরেরই কোনো এক কোণে শ্রেয়াও নিজের অহংকার নিয়ে বেঁচেছিল। সেও জানত না যে যেই মানুষটিকে সে ছোট ভেবেছিল সেই এখন তার চিন্তাভাবনাকেই ছোট প্রমাণ করতে চলেছে। আর এভাবেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল, একটি সত্যি সামনে আসার জন্য প্রস্তুত ছিল, আর এখন শুধু অপেক্ষা ছিল সেই মুহূর্তের যখন মুখোশ সরে যাবে এবং আসল চেহারার মুখোমুখি হতে হবে। মিটিংয়ের দিন যত ঘনিয়ে এলো,
কোম্পানির হেড অফিসে অস্বাভাবিক তোড়জোড় তত বাড়তে লাগল। প্রতিটা কর্মচারী, প্রতিটি আধিকারিক এবং প্রতিটি শেয়ার হোল্ডারের মনে একটাই কৌতূহল ছিল যে এই হঠাৎ ডেকে পাঠানো মিটিংয়ে আসলে কি হতে চলেছে এবং কেন প্রথমবার সবাইকে এত কড়াকড়িভাবে সময়মতো উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে নিহারিকাও সকাল থেকে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিল, কিন্তু সেটিকে একটি জরুরি কনফারেন্সের চাপ মনে করে নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। কোম্পানির সেই বড় কনফারেন্স রুমটি আজ পুরোপুরি সাজানো ছিল। প্রতিটি আসন পূর্ণ ছিল এবং পরিবেশে একটা গাম্ভীর্য ছিল, যেন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। সেখানে শ্রেয়াও সেই কনফারেন্স রুমে উপস্থিত ছিল। সে আগের মতোই আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরে কোথাও না কোথাও হালকা একটা অস্বস্তি ছিল, যা সে নিজেও উপেক্ষা করতে পারছিল না। আর তার নজর বারবার দরজার দিকে চলে যাচ্ছিল। কিছু মুহূর্তের মধ্যেই কনফারেন্স রুমে হঠাৎ নীরবতা নেমে এলো। দরজা খুলল এবং ভেতরে পদশব্দের ধীর কিন্তু মজবুত আওয়াজ প্রতিধ্বনিত হল। আর যেমনই সবার নজর সেই দিকে গেল, সেখানে প্রবেশ করছিল আদিত্য মালহোত্রা। কিন্তু আজ তার রূপ ছিল একেবারেই আলাদা। দামি স্যুটে এক মার্জিত ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসে ভরা হাঁটাচলা এবং মুখে সেই গাম্ভীর্য যা দেখে যে কেউই অজান্তেই নিজের জায়গায় সোজা হয়ে বসে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে শ্রেয়ার চোখ তাকে চিনতে পেরেই যেন স্থির হয়ে গেল। তার গলা শুকিয়ে এলো এবং তার বুক দ্রুত ধরফর করতে লাগল, কারণ সে এখন পরিষ্কার বুঝতে পেরেছিল যে ফ্লাইটে যাকে সে সাধারণ ভেবে অপমান করছিল, সেই এই পুরো কোম্পানির মালিক। সে তার পাশে বসা ব্যক্তির কাছে নিচু স্বরে জিজ্ঞেস করল যে ইনিই কি আদিত্য মালহোত্রা। আর যেমনই সে হ্যাঁ উত্তর পেল, তার চোখ সাথে সাথে নিচু হয়ে গেল, কারণ তার মনে একে একে তার নিজের কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। তার সেই খোটা, তার ব্যবহার এবং তার অহংকার, যা এখন তার নিজের কাছেই ভারী মনে হতে লাগল। ওদিকে আদিত্য স্টেজে পৌঁছে গিয়েছিল। সে পুরো কনফারেন্স রুমের ওপর একবার নজর বোলাল এবং কোনো তাড়াহুড়ো ছাড়াই মাইক তুলে বলতে শুরু করল যে প্রায়ই আমরা কোনো মানুষকে তার পোশাক, তার বাহ্যিক রূপ এবং তার পরিস্থিতি দিয়ে বিচার করি, আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। কারণ আসল পরিচয় সবসময় মানুষের কাজ, তার ব্যবহার এবং তার চিন্তাভাবনা দিয়ে হয়। আর যতক্ষণ আমরা এই কথাটি না বুঝব, ততক্ষণ আমরা সঠিক অর্থে কাউকে চিনতেই পারব না। পুরো কনফারেন্স রুম তার কথাগুলো মন দিয়ে শুনছিল, আর তার গলার স্বরে যে স্থিরতা এবং সত্যতা ছিল, তা প্রতিটা শব্দকে আরও গভীর করে তুলছিল। সে আরও বলল যে সময় এসে গেছে আমরা আমাদের চিন্তাভাবনা বদলাই এবং মানুষকে তাদের আসল রূপে চিনতে শিখি, কারণ এটাই আসল উন্নতির শুরু। আর তার শব্দগুলো পুরো পরিবেশকে এক আলাদা দিকে নিয়ে গেল। মিটিং এগিয়ে চলল, নতুন প্রজেক্ট ঘোষণা করা হলো, কোম্পানির বিস্তারের পরিকল্পনা জানানো হলো এবং প্রত্যেকেই সেই ভিশন দেখে প্রভাবিত হল। কিন্তু শ্রেয়ার জন্য এই মিটিং শুধু একটি ব্যবসায়িক আলোচনা ছিল না, বরং নিজের ব্যবহারের আয়না ছিল, যাতে সে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছিল এবং প্রতি মুহূর্তে তার ভেতরে অনুশোচনা আরও গভীর হচ্ছিল। মিটিং শেষ হবার পর লোকেরা ধীরে ধীরে বাইরে যেতে লাগল, কিন্তু শ্রেয়া সেখানেই দাঁড়িয়ে থাকল, যেন তার পা সামনে এগোতে অস্বীকার করছে। আর যেমনই আদিত্য সেখান থেকে যেতে লাগল, সে সাহস সঞ্চার করে তার কাছে পৌঁছাল এবং কুম্পিত স্বরে ক্ষমা চাইতে লাগল। সে স্বীকার করল যে সে না বুঝে তাকে অপমান করেছে এবং এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। আদিত্য শান্ত চোখে তার দিকে তাকালো এবং খুব মার্জিত স্বরে বলল যে ভুল চেনার নয়, চিন্তাভাবনার। আর যদি সত্যিই বদলাতে হয়, তবে নিজের চিন্তাভাবনা বদলাও, কারণ যেদিন মনে হবে এমন চিন্তাভাবনা কোম্পানির ক্ষতি করছে, সেদিন সে কোনো দ্বিধা ছাড়াই সিদ্ধান্ত নিতে পিছু হবে না। এ কথা শুনে শ্রেয়ার মাথা নিচু হয়ে গেল এবং তার কাছে এখন আর কোনো শব্দ অবশিষ্ট ছিল না। সন্ধ্যা হতে হতে সেই দিনটি এক নতুন রূপ নিল। কোম্পানির পক্ষ থেকে এক জমকলা পার্টির আয়োজন একটি চমৎকার রিসর্টে করা হয়েছিল, যেখানে চারদিকে আলো, সঙ্গীত এবং রাজকীয় পরিবেশ এক আলাদা জগৎ তৈরি করেছিল। শহরের বড় বড় মানুষেরা সেখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই এই বিশেষ মুহূর্তের অংশ হতে চাইছিলেন। আদিত্যের স্ত্রী নিহারিকাও সেখানে পৌঁছাল, কিন্তু তার মন তখনও ভারাক্রান্ত ছিল। সে ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল,
কিন্তু তার নজর বারবার সেই প্রবেশপথের দিকে যাচ্ছিল, যেন সে কারোর অপেক্ষায় আছে। কিছুক্ষণ পরেই একটি লাক্সারি গাড়ি এসে থামল। পরিবেশ এক মুহূর্তের জন্য থমকে গেল এবং সবার নজর সেই দিকে ঘুরে গেল। ড্রাইভার সম্মানের সাথে দরজা খুলল এবং বাইরে নামল আদিত্য মালহোত্রা। এইবার তার ব্যক্তিত্ব পুরোপুরি শীর্ষে ছিল। তার পোশাকের সাধারণত্ব এখন রাজকীয় ঢঙে বদলে গিয়েছিল। তার হাঁটার ভঙ্গিতে এক আলাদা আত্মবিশ্বাস ছিল এবং তার উপস্থিতি পুরো পরিবেশকে যেন নিজের অধীনে করে নিয়েছিল। সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির নজর তার ওপরেই স্থির হয়ে গেল। যেমনই নিহারিকার নজর তার ওপর পড়ল, তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল, কারণ প্রথমবার সে তার স্বামীকে তার আসল রূপে দেখেছিল। আর ঠিক সেই মুহূর্তে তার মাথায় একে একে তার নিজের শব্দগুলো বাজতে লাগল, তার খোঁটা, তার ব্যবহার এবং তার অহংকার, যা এখন তাকে ভেতর পর্যন্ত বিঁধতে লাগল। সে শুধু সেখানেই দাঁড়িয়ে থাকল, যেন তার পা সামনে এগোতে ভুলে গেছে। ওদিকে আদিত্য হাসি মুখে সমস্ত অতিথিদের অভিবাদন জানাল। সে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল এবং প্রতিটি মানুষের সাথে দেখা করছিল। তার মুখে সেই একই নম্রতা ছিল, কিন্তু এখন তার সাথে এক গরিমাও যুক্ত হয়েছিল। লোকেরা তার সাথে হাত মেলাচ্ছিল, তার প্রশংসা করছিল এবং তার সাথে কিছু মুহূর্ত কাটানোকে নিজেদের জন্য সম্মানের মনে করছিল। শ্রিয়াও দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার মাথা নিচু ছিল এবং তার চোখে এখন শুধু অনুশোচনা ছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে সে কোন মানুষের অপমান করেছিল এবং এখন তার নিজের প্রতিটি কথা তার কাছে ভারী মনে হচ্ছিল। আদিত্যের স্ত্রী নিহারিকা তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার চোখ বারবার আদিত্যকেই দেখছিল, কিন্তু এখন তার নজরে বদল এসেছিল। যেখানে আগে সন্দেহ এবং অহংকার ছিল, সেখানে এখন সম্মান, অনুশোচনা এবং এক সত্য উপলব্ধি ছিল। সে ভিড়ের মধ্যে থেকেও নিজেকে সবার চেয়ে আলাদা এবং সবচেয়ে ছোট অনুভব করছিল। ধীরে ধীরে রাত আরও গভীর হতে লাগল। সঙ্গীত হালকা হয়ে এলো এবং অতিথিরা একে একে বিদায় নিতে লাগলেন। আদিত্য শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাল। আর যখন সবকিছু শান্ত হয়ে গেল, তখন সেও সেখান থেকে বেরিয়ে গেল। এরপর দুজনেই বাড়ি ফিরল এবং বাড়ির ভেতরে পা রাখতেই এক গভীর নীরবতা তাদের ঘিরে ধরল। কিন্তু এই নীরবতা এখন আগের মতো ছিল না। এতে না বলা প্রশ্নও ছিল, আবার তাদের উত্তরও ছিল। আর এই নীরবতার মাঝেই এক নতুন শুরুর সম্ভাবনা জন্ম নিচ্ছিল। কিন্তু এইবার এই নীরবতা শূন্য ছিল না। এতে আবেগ ছিল, সত্যতা ছিল এবং এক নতুন শুরুর সম্ভাবনাও। নিহারিকা ধীরে ধীরে তার কাছে এলো এবং ধীরে গলায় জিজ্ঞেস করল যে সে কেন তার কাছে নিজের সত্যিটা লুকিয়েছিল। আর আদিত্য খুব শান্ত স্বরে জবাব দিল যে সে শুধু এটা দেখতে চেয়েছিল যে লোকে তাকে তার ব্যক্তিত্বের জন্য আপন করে নাকি তার টাকার জন্য। কিন্তু যা সে দেখল তা ছিল তার প্রত্যাশার বাইরে, কারণ সবচেয়ে বেশি আঘাত সে সেখান থেকেই পেয়েছে যেখান থেকে সে সবচেয়ে বেশি সহমর্মিতার আশা করেছিল। এ কথা শুনে নিহারিকার চোখ থেকে জল পড়তে লাগল। সে কোনো দ্বিধা ছাড়াই নিজের ভুল স্বীকার করল এবং তার কাছে ক্ষমা চাইল। সে বলল যে সে সত্যিই নিজেকে বদলাতে চায় এবং এখন সে বুঝতে পেরেছে যে মানুষের আসল মূল্য কি হয়। আদিত্য তার চোখের দিকে তাকালো এবং খুব মার্জিত স্বরে বলল যে ক্ষমা শব্দ দিয়ে নয়, বরং পরিবর্তনের মাধ্যমে পাওয়া যায়। আর যদি সে সত্যিই বদলাতে চায়, তবে তাকে তার ব্যবহারে এটা দেখাতে হবে। নিহারিকা মাথা নিচু করে সম্মতি জানাল এবং ঠিক সেই মুহূর্তেই তাদের সম্পর্কের এক নতুন শুরুর ভিত্তি স্থাপিত হল। কারণ সেদিন শুধু একটি সত্যি সামনে আসেনি, বরং একটি চিন্তাভাবনা বদলেছিল, একটি অহংকার ভেঙেছিল এবং একটি সম্পর্ক প্রথমবার সত্যি সত্যি জুড়ে গিয়েছিল। আর এটাই ছিল সেই গল্পের সবচেয়ে শক্তিশালী সমাপ্তি, যা আসলে ছিল একটি নতুন শুরু। বন্ধুরা, আমার একটি প্রশ্ন, আপনারা যদি আদিত্যের জায়গায় হতেন, তবে কি আপনারা নিজের স্ত্রী নিহারিকা এবং সেই মেয়ে শ্রেয়া যে সবার সামনে আপনার অপমান করেছিল, দুজনকে ক্ষমা করতেন, নাকি তাদের ভুলের অনুভূতির জন্য কোনো শাস্তি দিতেন? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। তো বন্ধুরা,
এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান, আর যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে নিজের নাম এবং শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা এবং সমর্থন অনুভব করতে পারি। তো চলুন, আবার দেখা হবে আরও একটি মন ছুঁয়ে যাওয়া সত্য গল্পের সাথে।